নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। জরুরি অবস্থার কালো অধ্যায়ের 50 বছর পূর্তি উপলক্ষে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি সফরে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিখিল খাড়সে। আশ্রম রোডের জনবহুল এলাকায় অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংবিধান হত্যা দিবস পালন। এইবারে বিস্তারিত খবর। জরুরি অবস্থার কালো অধ্যায়ের 50 বছর পূর্তি উপলক্ষে বিজেপির মক সংসদের আয়োজন। গণতন্ত্র হত্যাকারীরাই সংবিধান রক্ষার কথা বলছে, কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। জরুরি অবস্থার কালো অধ্যায়ের 50 বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপি এক মক সংসদের আয়োজন করে। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, ভারতীয় যুব মোর্চা রাজ্য কমিটির সভাপতি রাকেশ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র হত্যাকারীরাই আজ সংবিধান রক্ষার কথা বলছে। যে পরিবারটি একসময় সংবিধান হত্যা করেছিল, আজ তারাই সংবিধান রক্ষার কথা বলছে। আজ পর্যন্ত কংগ্রেসের কোনো নেতা জরুরি অবস্থা নিয়ে ক্ষমা চাননি। এটি ভারতের ইতিহাসের দুর্ভাগ্যজনক ঘটনা। জরুরি অবস্থা ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়গুলির মধ্যে একটি। আজকের তরুণদের জানানো উচিত কিভাবে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল এবং স্বাধীনতা দমন করা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকের এই মক পার্লামেন্টের আয়োজন। জরুরি অবস্থার কালো অধ্যায়ের 50 বছর পূর্তি উপলক্ষে এই মক সংসদের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 25 জুন 50 বছর আগে এই দিনে ভারতের সংবিধানকে অস্বীকার করার মাধ্যমে গণতন্ত্র হত্যার এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছিল। উল্লেখ করার মতো যে যারা সংবিধানের দিকে আঙুল তুলেছিলেন তারাই আজ সংবিধান প্রচার করছেন। জরুরি অবস্থার অন্ধকার ইতিহাস কেউ ভুলতে পারেন না। ইতিহাস সেই সময়কে মনে রাখবে। যারা নিজেরাই সংবিধান গ্রাস করেছিলেন, আজ তারাই সংবিধানের রক্ষক হয়ে উঠেছেন। সম্পূর্ণ ত্যাগ কৰি ভাৰতবৰ্ষত গণতন্ত্ৰ উভতাই অনাৰ বাবে নিজৰ সকলো বিসৰ্জন দিছিলে আৰু তাৰ ভিতৰত কেনেকৈ ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘ আৰু জনসংঘৰ নেতাসকলে সেই সময়ত বিভিন্ন আন ব্যক্তিসকল। শ্রীভূমিতে এলেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। ঝটিকা সফরে শ্রীভূমিতে এলেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। বুধবার জেলায় পা রেখে সোজা চলে আসেন জেলা আয়ুক্তের কার্যালয়ে। বিভিন্ন বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে মিডিয়ার সামনে মন্ত্রী উল্লেখ করেন, জেলার মিন বিভাগ এতই চাঙা তা তিনি উপলব্ধি করতে পেরেছেন। মৎস্য উৎপাদনে আগামীতে আর্থিক স্থিতি আরও বৃদ্ধি পাবে। যেহেতু যুবাদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর অনলস প্রয়াস, তাই যুবাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যান্য দিক নিয়ে মন্ত্রী বলেন, उसके बाद जनधन योजना है, घरकुल है, मतलब जितने भी अलग अलग स्कीम्स है उसके बारे में आज यहाँ पे पूरी इंफॉर्मेशन दी गई है और उसके आधार पे ये रिपोर्ट हम पीएमओ में सबमिट करेंगे। स्पोर्ट्स के बारे में यहाँ पे बताया गया है कि स्पोर्ट्स अच्छा यहाँ पे खेला जाता है, फुटबॉल का टैलेंट यहाँ पे अच्छा है और 2-3 क्रिकेट के बारे में बताया और एक फुटबॉल ऐसे 2-3 जो गेम है यहाँ पे, उसके बाद अच्छा टैलेंट यहाँ पे, तो उसका इंफ्रास्ट्रक्चर थोड़ा इम्प्रूव करने के लिए हम सरकार की तरफ से और यहाँ पे क्या सहायता कर सकते हैं, तो उसके लिए भी हमने आज रिपोर्ट में हमारे दिया है। तो ये सभी सेंट्रल गवर्नमेंट से रिलेटेड जितनी भी योजनाएं उसके आधार पे आज यहाँ पे मीटिंग हुई है और ये रेगुलर प्रैक्टिस सेंट्रल गवर्नमेंट की है। आदरणीय प्रधानमंत्री साहब का ये विजन है कि नॉर्थ ईस्ट के जो भी डिस्ट्रिक्ट है, जो हमें लगता है बैकवर्ड डिस्ट्रिक्ट है, तो वहाँ पे जाके केंद्र सरकार की तरफ से कोई ना कोई मंत्री वहाँ पे जाए, वहाँ पे सभी स्कीमों के बारे में समझे, उन्हें क्या ज़रूरत है, स्टेट गवर्नमेंट या सेंट्रल गवर्नमेंट से बात करके वो डिस्ट्रिक्ट को हम आगे कैसे ला सकते, ये प्रयास आदरणीय प्रधानमंत्री जी का ये मीटिंग के माध्यम से हमेशा रहता है। जैसे कि आप युवा कल्याण विभाग भी देखते हैं,
युवा कल्याण विभाग भी आप देखते हैं। अच्छा, तो उसमें विशेष करके नॉर्थ ईस्ट में युवक ज़्यादा बाहर जाता है काम के लिए, तो इस वजह से बहुत प्रॉब्लम होता है। उसमें हम ये प्रोग्राम चलाते हैं कि कॉलेज से लेके जो बच्चे रहते, खास करके कॉलेज के जो यूथ है, उनको गवर्नमेंट प्रोग्राम के साथ कैसे हम इंटरलिंक कर सकते हैं, इसलिए यूथ मिनिस्ट्री काम करती है। जैसे अभी यूथ मिनिस्ट्री का माय भारत पोर्टल हम चला रहे हैं, उसमें लगभग 1.5 करोड़ से भी ज़्यादा यूथ ने रजिस्टर किया है। और यूथ को भी सोशल एक्टिविटी में हम ज़्यादा से ज़्यादा कैसे इन्वॉल्व कर सकते हैं, सोशल रिस्पॉन्सिबिलिटी के बारे में यूथ कैसे सीख सकता है। क्योंकि जब भी हम काम करते हैं, एक एज रहता है 15 to 20 एज जो रहता है, वो यूथ के लिए काफ़ी इम्पोर्टेंट एज रहता है, क्योंकि उसे उस वक्त उसकी रिस्पॉन्सिबिलिटी भी का इम्पोर्टेंस उसे समझना चाहिए। इसलिए सोशल रिस्पॉन्सिबिलिटी की सभी योजनाएं हम यूथ मिनिस्ट्री के माध्यम से अलग अलग चलाते हैं, कि जिसके माध्यम से यूथ जहाँ भी आगे काम करे, जहाँ भी जॉब करे, तो उससे उसके जॉब के साथ सोशल रिस्पॉन्सिबिलिटी का भी एक जिम्मेदारी उसके ऊपर है। मैम, देखा गया है कि स्किल इंडिया है, बहुत सारा प्रोजेक्ट है जिसके ऊपर यूथ के लिए काम किया जा रहा है, लेकिन यहाँ पर जो प्रॉब्लम होता है कि अच्छे तरीके से इसको निभाया नहीं जाता है। बहुत सारा कंप्लेन इसके ऊपर आता है, स्किल इंडिया हो या कोई भी हो, और अच्छा प्लेटफॉर्म यूथ को नहीं मिल रहा है। तो इसके लिए कुछ मैसेज है? आप देख सकते हो कि माय भारत के ऊपर अभी काफ़ी अच्छे प्लेटफॉर्म हम दे रहे हैं, उस पर काफ़ी लर्निंग प्रोग्राम भी हम उस पर चला रहे हैं। जैसे हमने बोला कि एडिक्शन का एक बड़ा मसला है, तो एडिक्शन के भी हम प्रोग्राम चला रहे हैं कि यूथ अभी एडिक्शन की तरफ कैसे मतलब ना जाए, इसलिए अलग अलग एक्टिविटी के माध्यम से। और दूसरा, स्पोर्ट्स एक ऐसा सेक्टर है कि स्पोर्ट्स के साथ हम यूथ को ज़्यादा एंगेज कर रहे हैं कि यूथ अपनी एनर्जी, अपना टैलेंट स्पोर्ट्स के माध्यम से आगे लाए और अपने डेली रूटीन में भी वो फिट रहे, मेंटली फिट रहे, फिजिकली फिट रहे। इसलिए यूथ मिनिस्ट्री और स्पोर्ट्स मिनिस्ट्री इसमें आगे काम करे। सर, मैडम, पंजाब के बाद देखा गया असम में सबसे ज़्यादा वो जो ड्रग्स वगैरह पकड़ में आता है। इसके मतलब जैसा कई एडिक्शन सेंटर ज़्यादा नहीं है इस साइड में, गवर्नमेंट इसके लिए क्या कर रहे हैं? ऐसा नहीं कि एडिक्शन सेंटर नहीं है, स्टेट के भी सेंटर यहाँ पे हो गए, लेकिन जैसे मैंने आपको बोला कि हमारे मिनिस्ट्री के माध्यम से भी ये रेगुलर अवेयरनेस प्रोग्राम हम चला रहे हैं, और आने वाले दिनों में भी माय भारत वॉलंटियरिंग के माध्यम से भी हम जाके ज़्यादा से ज़्यादा ये प्रोग्राम करेंगे। जैसे मैंने यहाँ पे यूथ क्लब के बारे में भी पूछा कि यहाँ 5-6 यूथ क्लब रजिस्टर है, यूथ क्लब और ज़्यादा हम कैसे। শিলচর আশ্রম রোডের জনবহুল এলাকায় অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শিলচর আশ্রম রোডের 20 ফুটি এলাকায় বৃহৎ আকারের অজগর সাপ উদ্ধার। জনবহুল এলাকায় অজগর সাপ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে যে আশ্রম রোড 20 ফুটি এলাকার একটি মুদি দোকানে বিশাল অজগর সাপটি দেখেন স্থানীয়রা। সাপ উদ্ধারের খবর পেয়ে দোকানের সামনে জমতে থাকে কৌতূহলী জনতার ভিড়। পরে স্থানীয় জনগণ বিজেপি কর্মকর্তা পাপ্পু দেবরায়কে খবর দিলে তিনি বিষয়টি বন বিভাগকে অবগত করান। এদিকে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে 10 ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, সাপটিকে স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ফোন করো আর না দরজা লাগাই তো রাখে তো ভালো ধরতে তো দরবার নইলে ओ भाई डोलाओ किधर लगे आओ किधर लगे बाहर ओए तुम आगे जाइए लगे ओए आगे जाइए लगे ओए आगे जाइए लगे गाड़ी लोग
উদ্যোগে সংবিধান হত্যা দিবস পালন, শোভাযাত্রা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন হলো। কাছাড় জেলা প্রশাসন, জেলা সাংস্কৃতিক বিষয়ক দপ্তর এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সংবিধান হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বুধবার। এই উপলক্ষে এক সচেতনতামূলক শোভাযাত্রা এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। দিবসটির সূচনা হয় বিকেলে কাছাড় জেলার মাননীয় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাত দিয়ে জেলা আয়ুক্তের কার্যালয় ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি শিলচর শহরের প্রধান পথ অতিক্রম করে গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব নিয়ে বার্তা ছড়িয়ে দেয় এবং শেষে পুনরায় জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রার পর জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি নামক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবিশ, এসিএস সহকারী আয়ুক্ত ও তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসঞ্চালক দীপা দাস প্রমুখ। কাছাড়ের নিজ কাটিগড়ায় জল প্রকল্পে অনিয়ম, তীব্র সংকটে এলাকাবাসী, সার্কেল অফিসারের দ্বারস্থ। কাছাড় জেলার নিজ কাটিগড়া তৃতীয় খণ্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও দূষিত জল সরবরাহের ফলে চরম জল সংকটে ভুগছে এলাকা। স্থানীয় বাসিন্দারা কাটিগড়া রাজস্ব চক্র আধিকারিকের কাছে এক স্মারকলিপি প্রদান করে প্রকল্পটির অব্যবস্থাপনার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পস্থলে ভাঙা গেট, পরিত্যক্ত যন্ত্রপাতি ও জলাধারের শোচনীয় অবস্থার বলে এগুলো পাওয়া যায়। যাই হোক, গোটা প্রজেক্টে ফেন্সিং এর কোনো ব্যবস্থা নেই। গোটা দিন গরু, মহিষ, জেনারেল পাবলিক আসা যাওয়া করে ভিতর থেকে। রিজার্ভার হাঁটুর উপর পর্যন্ত কয়েক ফুট মাটিয়ে ভর্তি। জল যখন দেওয়া হয়, আমরা 25 মিনিট দেওয়া হয়, প্রায় 15 মিনিট আপনার গুলা জল, কাদাযুক্ত জল দেওয়া হয়। তো আমরা আজকে সার্কেল অফিসারের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই যে আপনারা কেন আমাদের এতদিন, যেখানে সরকার বলেছে ঘরে ঘরে জল প্রত্যেকে পাবে, কিন্তু কোথায় সেই সরকারের কমিটমেন্ট? আমরা তো এতদিন এটার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, আমরা জল থেকে বঞ্চিত। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আমাদের এটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য, নতুবা আদারওয়াইজ আমরা প্রত্যেকজন লোক প্রত্যেক গড় থেকে আমরা বাইর হয়ে আন্দোলন করতে বাধ্য হব। নিজ কাটিগড়া পার্ট 3 ওয়াটার সাপ্লাই স্কিম। তো আমরা এমএলএ মহোদয়ের কাছে একটা কপি দিয়েছি, ওনার দৃষ্টিও আকর্ষণ করছি। যাই হোক, আমরা প্রত্যেক সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে আমাদের কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে পৌঁছায়। এগুলোই আমাদের মূল বক্তব্য। বিশেষ করে একটা কথা হলো, বর্তমানে আজকে বিশেষ করে কয়েকদিন থেকে জল বন্ধ আছে। কয়েকদিন আগে অর্থাৎ 2-3 মাস আগে একবার কর্তৃপক্ষ, বর্তমান যারা স্টাফ আছে তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে জল নাই কেন? ওনারা বললাম মোটরের কোয়েল জ্বলে গেছে। তো আমার কমিটির সেক্রেটারি আশুক আহমেদ বাইসও আমরা কয়েকজন মিলে আমরা একটা মোটর 7,000 টাকার মতো লাগিয়ে ঠিক করে দিলাম। আবার 10-15 দিন আগে আবার মোটর জ্বলে গেছে, তারা বললো এর জন্য এখন পানি নেই। তো কয়েকদিন পর পরে মোটর জ্বলে যায়, পাইপ পেটে যায়, এটা হয়ে যায় সেটা হয়ে যায়, এর কারণে আমরা জল থেকে বঞ্চিত। তাই আবারও আমরা এটার আন্ডারে বর্তমানে 400-র মতন আমরা 400 কনজুমার আছি। অন্য কোনো ব্যবস্থা নাই, আর আমাদের বিশেষ করে জলের অন্য কোনো ব্যবস্থা নাই। গ্রামাঞ্চলে একটু পুষ্করিণী আছে, কিন্তু এটা বিশুদ্ধ জল তো মোটেই নাই, এটা ব্যবহারযোগ্য নাই। এর জন্য আমরা অতি আবেদন করছি যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই জলের ব্যবস্থা। শ্রীভূমি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিতে হোমগার্ড জওয়ানরা অনির্দিষ্টকালীন আন্দোলনে সামিল। বুধবার খাকি পোশাক পরে বিজেপি সরকার মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন শ্রীভূমি জেলার হোমগার্ড জওয়ানরা। শ্রীভূমি শহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হোমগার্ড শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে শহরের হোমগার্ড জওয়ানরা নজিরবিহীন অনির্দিষ্টকালীন আন্দোলনে সামিল হন।
বেশ কয়েকটি দাবিতে অনলাইন প্রক্রিয়া বন্ধ করে প্রতিটি হোমগার্ডকে নিয়মিত দায়িত্ব দেওয়া এবং আরও বেশ কিছু দাবি উত্থাপন করে আসাম সরকার মুর্দাবাদ স্লোগানে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন হোমগার্ড জওয়ানরা। বিশেষ করে করোনার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃত্যু হওয়া জওয়ানদের জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু ওই সময় শ্রীভূমি জেলায় 3 জন হোমগার্ড জওয়ানের মৃত্যু হয়েছিল, যদিও ক্ষতিপূরণ বাবদ 1 টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন হোমগার্ড জওয়ানরা। বরাক উপত্যকায় 450টি শূন্যপদ রয়েছে। সমান্তরালভাবে 3000 যুবক যুবতী প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে আছেন। তাই পর্যায়ক্রমে নিয়োগের দাবিতে শ্রীভূমি জেলার হোমগার্ড জওয়ানরা আজ আন্দোলনে নেমেছেন বলে জানান বক্তারা। নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে, 6 মাসের নিযুক্তি বন্ধ করতে হবে, 347 ইংরেজির আইন সংশোধন করতে হবে। বিজেপি সরকার মুর্দাবাদ। আমরণ অনশনের সূচনা করেছি 2003 ইংরেজি হইতে। আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি। কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি, সরকার আমাদের কোনো কথা শুনে নাই। তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের 24,696 জন হোমগার্ডের দাবি নিয়ে আমরণ অনশনের সূচনা করেছি। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয় তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আসামের রাজ্যপাল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার, তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকবো। এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই এই আমরণ স্থলে আমরা উঠবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত, প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই। একজন হোমগার্ড ট্রেনিং করার পর 3 বছরের ভিতরে শুধু একবারই ডেভেলপমেন্ট পায়। তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধুবর্গ সকল, আমরা এই রাজপোশাক পরিধান করে 6 মাস পুলিশের সাথে বা সিআরপিএফ এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর 6 মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না, আমরা কোনো কাজেও যেতে পারি না। আমাদের অবস্থা বলার মতো নাই। আমরা বিগত কয়েকদিন আগে পেহেলগাম যে হামলা হয়েছে সেটা হওয়ার পর আমরা আপনারা অবগত, আমরা বিদ্যালয়ের বৈধতা নিয়ে এবার প্রশ্ন উঠেছে সোনাই কেন্দ্রে। প্রশাসনকে স্মারকলিপি প্রদান করল সোনাইয়ের বাসিন্দা আফতাব উদ্দিন বরভুইয়া।
কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জ্ঞান বিকাশ ইংলিশ স্কুল, হাই স্কুল ও সিনিয়র সেকেন্ডারি স্কুলের বৈধতা নিয়ে এবার প্রশ্ন উত্থাপন করল স্থানীয় বাসিন্দা আফতাব উদ্দিন বড়ভূইয়া। বিদ্যালয়গুলোতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে বুধবার কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি প্রদান করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আফতাব উদ্দিন বড়ভূইয়া জানান, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়গুলো চালাচ্ছেন স্বাস্থ্য বিভাগের জনৈক কর্মী আনিমুল হক লস্কর। সরকারি কর্মচারী হয়েও নিজের কর্তব্য ফাঁকি দিয়ে প্রতিদিন বিদ্যালয়গুলো দেখাশোনা করছেন তিনি। পড়াশোনার নামে বিদ্যালয়গুলোতে চলছে নানা দুর্নীতি। অবস্থায় আমার ছেলেরে আমি সোনাই থানায় নিয়ে মোকদ্দমা দায়ের করছি, পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো দরপাকড়ের কোনো খবর নাই। আমি আজকে ডিসি স্যারের এখানে একটা মেমোরেন্ডাম প্রদান করছি এই স্কুলের এগেইনস্টে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তর লাগিয়া। এই স্কুলের বৈধতা নিয়ে আমার সন্দেহ আছে। এখানে দ্বিতীয় বর্ষ আমার মেয়ে একটা পড়াশোনা করেন, হে প্রথম বর্ষে যে ফার্স্ট করছে তার কোনো এডমিট নাই, কোনো এইরকম 18-20 জন ছাত্রছাত্রী আছে। এরা প্রথম ইয়ারর তার পরীক্ষা কর্তৃপক্ষ ফিস জমা দিছে না, তারা এডমিট আইছে না, অথচ তারা দ্বিতীয় বর্ষ পড়াশোনা করে। এই কারণে একটা এই স্কুলটা চালার একজন সরকারি কর্মচারী স্বাস্থ্য বিভাগের কর্মী বহলমে স্কুলটা হে পরিচালনা করে। স্কুল বহলমে এই সরকারি কর্মী না আনিমুল হক লস্কর, হে হেলথ ডিপার্টমেন্টর কর্মচারী, কিন্তু বহলমে 3টা স্কুল হে চালার, ইংলিশ মিডিয়াম, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, 3টা স্কুল হে কীভাবে চালায়? হে তার ডিউটি তো হে স্কুলে কীভাবে ডেইলি হাজিরা দেয়? এই হলো আমার অভিযোগ। এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত লাগে আমি দাবি জানাইছি, মোকদ্দমা করছি, পুলিশ তদন্ত করছে, এখনো কোনো দরপাকড়ের খবর নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। পাথারকান্দি সমষ্টির অন্তর্গত বাজারঘাট বেতুবাড়ি জিপির কোনো সদস্য উপস্থিত না থাকায় প্রথম দিনেই বাজারঘাট বেতুবাড়ি জিপির সভাপতি সহ নির্বাচন প্রক্রিয়া স্থগিত। অসম সরকার পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যদের জয়লাভ করার পর আজ থেকে পাথারকান্দির 23টি জিপিতে সভাপতি ও সহসভাপতি পদে প্রার্থী চয়ন প্রক্রিয়া। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত বাজারঘাট বেতুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সভা বেলা 10টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাথারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়। তবে চমকপ্রদভাবে পঞ্চায়েতের একজন সদস্য সভাস্থলে উপস্থিত না থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হন। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রংবামন তেরং ছিলেন খণ্ড উন্নয়ন আধিকারিক অজয় কার্কি ছেত্রী এবং অ্যাসিস্টিং অফিসার হিমাংশু দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সূত্র অনুযায়ী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা 10টা থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন ছিল। খণ্ড উন্নয়ন কার্যালয়ে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, নির্বাচনী পর্যবেক্ষক ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। তবে সময় পেরিয়ে গেলেও একজনও নির্বাচিত সদস্যা সভাস্থলে আসেননি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর 6 জন সদস্যা উপস্থিত হলেও বাকিরা অনুপস্থিত ছিলেন। ফলে সংশ্লিষ্ট জিপিতে চূড়ান্ত হয়নি সভাপতি ও সহসভাপতি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরও একবার। জরুরি অবস্থার কালো অধ্যায়ের 50 বছর পূর্তি উপলক্ষে কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। শ্রীভূমি সফরে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিখিল খাড়সে। আশ্রম রোডের জনবহুল এলাকায় অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংবিধান হত্যা দিবস পালন। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।